আমার মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে একটা ঘাটতি তৈরি হয়েছে, যে কারণে বড় কোনো ঘাটতি ভবিষ্যতে হতে পারে, যেটা রাষ্ট্র সরকারের কাঠামোকে এলোমেলো করে ফেলতে পারে। তো আমরা মনে করি সরকারের এখন যেটা উচিত, অবশ্যই সবার সাথে আলোচনা করা উচিত, দেশটা সবার, ঝুঁকিগুলো সবাইকে জানানো উচিত, দেশ জাতিকে ঝুঁকি জানানো উচিত, আর অবশ্যই 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 যত কষ্টই থাকুক বুকে পাথর পেতে হলেও একটা পলিটিক্যাল রেজলিউশন সরকারকে করতে হবে। এই সরকারটা কিন্তু সকলেই আমন্ত্রণ জানিয়েছে, আমরা এবং জাতীয় পার্টি সকল আসনে হেরে গেছি, সকল আসনে তৃতীয় হয়েছি, তারপর আমরা কিন্তু বলেছি এই সরকার দেশ চালাক। কারণ আওয়ামী লীগ সরকার টানা 3টা ভোটের পরে ক্ষমতায় ছিল, তারা পালিয়ে গেছে অথবা পতন হয়েছে। সেই পতনের পরবর্তী একটি সরকার ছিল ইউনুস গভর্নমেন্ট, যেটা নির্বাচিত ছিল না, আমরা ইউনুস গভর্নমেন্টকে কোনোভাবেই মানতে পারিনি শেষের দিকে। সেইটার পর একটা ইলেকশন হলো, অনেক দিন পর একটা ইলেকটেড গভর্নমেন্ট পেলাম, তারা দেশ চালাক, আমরা সহযোগিতা করব। তবে পলিটিক্যাল রেজলিউশন না করলে অর্থনৈতিক সমাধানও হবে না এবং দেশ চালাতে সরকার অবশ্যই হিমশিম খাবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। বিএনপি নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। তারও আগে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল মিলেমিশে 31 দফা কর্মসূচি হাজির করেছে এবং নির্বাচনী ইস্তেহারটা 31 দফা কর্মসূচিকে ভিত্তি করেই, এবং আরও বলা যায় নির্বাচনী ইস্তেহারটা জুলাই সনদকে সামনে নিয়েই রচিত। নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইস্তেহার কতটা বাস্তবায়িত হয়, কত দ্রুত বাস্তবায়িত হয়, এই প্রশ্ন কিন্তু আমাদের জানাই আছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনী ওয়াদা খুব বেশি বাস্তবায়নের মুখ দেখে না। তার মানে জনগণ খুব একটা আশাবাদী হতে পারছে না। বাট এবার ব্যতিক্রম হচ্ছে এ কারণে যে আমরা বলি যে ভোটের কালি মুছে যাওয়ার আগেই, শুকিয়ে যাওয়ার আগেই বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচি নির্বাচনের আগে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহার কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরপরই বাস্তবায়িত হতে শুরু করেছে। 31 দফা কর্মসূচির মধ্যে আপনার নানা বিষয় আছে, নানা ইস্যু আছে, সাংবিধানিক ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু আছে, রাষ্ট্র মেরামতের ইস্যু আছে, একই সাথে আপনার নানা আর্থ সামাজিক কর্মসূচির কথা বলা আছে। আপনি দেখবেন যে 31 দফা কর্মসূচিতে বলা আছে যে বিএনপি যদি নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবার সুযোগ পায়, বিএনপি সারা বাংলাদেশে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে, মসজিদের ইমামদের জন্য আপনার রাষ্ট্রীয় ভাতা সম্মানী চালু করবে, খাল খনন কর্মসূচি চালু করবে, বৃক্ষরোপণ কর্মসূচি চালু করবে, আমাদের দেশকে, আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে বাঁচাবার জন্য আরও নানা আপনার সামাজিক উদ্যোগের কথা এই 31 দফা কর্মসূচির মধ্যে বিএনপি নির্বাচনী ইস্তেহারের মধ্যে বর্ণিত আছে। না, ধরুন কেন্দ্রীয় বিএনপি যে নেতারা যা কথা বলছে সেগুলো শুনতে অনেক ভালো শোনাচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে যা ঘটনা ঘটছে এবং জামাত ইসলাম যেই সন্ত্রাস করছে, মব সন্ত্রাস করছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস বেলচা হাতে লাইব্রেরিতে ঢুকে হলো ছাত্রীদের হলো নিপীড়ন করেছে। এইটা পৃথিবীর, আমরা তো ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা তো কখনো দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোদিন দেখি নাই, কোনো বিশ্ববিদ্যালয় কখনো দেখি নাই, তো এই ঘটনাটা এখন ঘটছে। তো এর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এই সরকার গ্রহণ করে নাই, ফলে সরকারের এক ধরনের কি বলে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলো দেখছি সেটা কি কোনো কারণে আধিপত্যের লড়াই? ডেফিনেটলি এখন সংসদ নির্বাচন আসতে সামনে, এখন তারা হচ্ছে মানে হল দখল করা, বিশ্ববিদ্যালয় দখল করা, নানাভাবে এগুলি করছে। এতদিন জামাত ইসলাম করে শিবির করেছে, এখন ছাত্রদল করছে, কিন্তু
আমি আমি বলতে চাই যে যেই কথাগুলি বড় বড় কথাগুলি, আমি 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 ছোট ছোট জিনিসগুলি নিয়ে ব্যস্ত থাকলে হলো বড় বড় জিনিস দেখা যায় না, যেমন ওই যে গাছের জন্য বন দেখা যায় না, এরকম একটা ইস্যু। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যদি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, যেমনটি বলছিলাম যে বিএনপি যে 31 দফার কথা বলছে তার দৃশ্যমান অগ্রগতি কতটুকু? খুব আর্লি টু মেক কমেন্ট। সরকারের এখনো 5 মাস মাত্র হয়েছে। দৃশ্যমান অগ্রগতির মধ্যে তো বিএনপি একটা সংসদীয় সংস্কার কমিটি করেছে, সেখানে সকল দলকে ইনভাইট করেছে, কিন্তু আসলে আসলে কি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট প্র্যাকটিক্যালি রিফর্ম করতে পারে? আমরা যদি দেখে থাকি মানে রিসেন্ট টাইমে লাস্ট 40-50 বছরে এরশাদ রিফর্ম করেছিল, ডিসেন্ট্রালাইজ করেছিল, উপজেলা পরিষদ করেছিল, জেলা পরিষদ করেছিলেন, উনি বাদ করেছিলেন, উনি অসংখ্য প্রশাসনিক রিফর্ম করেছিলেন, অসংখ্য। ইলেক্টেড গভর্নমেন্টের রিফর্ম করতে বাধাটা কোথায়? বাধাটা কয়েকটা জায়গায়। প্রথম হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট তার পলিটিক্যাল ব্যাগেজ নিয়ে আসে। তার এই যে 17 বছর তার নেতাকর্মী নির্যাতিত হয়েছে, তার দল নির্যাতিত হয়েছে, সেই লোকজনগুলোকে ঠিক করা, সেই লোকগুলোকে প্যাট্রোনাইজ করা, এগুলো করার পরে গিয়ে ইভেনচুয়ালি ইকোনমি ঠিক রাখা, পরবর্তী ভোটের জন্য নিজেকে প্রিপেয়ার করা, এই সব কিছুর পাশাপাশি রিফর্ম করার যেটা দরকার, এটা আসলে আমরা দেখেছি কোনো ইলেক্টেড গভর্নমেন্টই ঠিকমতো রিফর্ম কখনোই করতে পারেনি। এটা আমাদের অভিজ্ঞতা 91 পরবর্তী দেখেছি। রিফর্মটা আসলে করতে পারতো ডক্টর ইউনূস। ইউনূস স্যার যখন ক্ষমতায় আসলেন তখন সবাই তাকে অথরিটি দিয়েছিল, সবাই তাকে বিশ্বাস করেছিল। তিনি ঐক্যমত কমিশনের নামে কিছু একটা করে, গণভোট অধ্যাদেশ করে, জুলাই সনদ করে, তার আমলে 32 নম্বর গুড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ব্যান করে নির্বাচনটা করেছেন। এটা সত্য, সেই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না বা আওয়ামী দল ছিল না। যে সমাধানটা ইনক্লুসিভ হতে পারতো, যে সমাধানটা টেকসই হতে পারতো, তিনি দেশকে একটা ভাঙাচোরা অবস্থায় রেখে গেছেন, উত্তরণ হয়নি। আপনি যে 111-এর সাথে কম্পেয়ার করেন, 111 সরকার তো আর্মি ব্যাক ছিল, তিনি আর্মির সহযোগিতাও নেননি। ডক্টর ইউনূস স্যার কিন্তু চাইলে আর্মিকে ব্যবহার করতে পারতেন, প্রশাসনকে উজ্জীবিত করতে পারতেন, তিনি কিছুই করেননি। 111 আর্মি ব্যাক গভর্নমেন্ট কিন্তু, যদিও তারা পলিটিশিয়ানদের উপর ম্যাসিভ নির্যাতন করেছিল, হুইচ ইজ ট্রু, কিন্তু প্রশাসনিক রিফর্ম, দুদক, প্রশাসনিক রিফর্ম, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, এই সমস্ত বিশাল বিশাল রিফর্মগুলো কিন্তু ওই সময় হয়েছে। 170টা আইন পাস হয়েছিল সেই সময়, 170টা, অর্থাৎ গড়ে প্রতি 2 দিনে একটা করে আইন হয়েছে। বর্তমান সরকার কয়েকটা প্রবলেম, বাস্তব প্রবলেম। এক হচ্ছে অর্থনীতি খুব খারাপ। সরকার অর্থনীতি চিন্তা করবে না রিফর্ম করবে? তেল, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গেছে, সেইটা সরকার কিভাবে হ্যান্ডেল করবে? ম্যাসিভ ভর্তুকি দিতে হবে, অথবা সরকারের তেলের দাম বাড়াতে হবে। তেলের দাম বাড়লে সরকারের পপুলারিটি থাকবে না, ইনফ্লেশন হবে। এই কম্পিটিং ফ্যাক্টরগুলো যে কোনো সরকারের জন্য খুবই কঠিন। আর সরকার দাবি করছে যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে রাষ্ট্র। আমি সেটা কখনো মনে করি না, আমি সেটা একটা ব্যাখ্যা দেবো। আবার আমি বিনয়ের সাথে বলবো, এটা আমার বলা মানায় না, যে বিএনপিরও যত অ্যাভেলেবল অপশন ছিল তাদের দলের মধ্যেও বিএনপি তার সব মেরিট অপশনকে নেয়নি। কোনো একটা অজানা কারণে অসংখ্য পোর খাওয়া রাজনীতিবিদও কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনার বাইরে আছে। একটা বিএনপির নিজস্ব বিষয়। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা, যেটি আমাকে বিস্মিত করছে, সেটি হচ্ছে সংসদের 4 মাস হয়ে গেছে, এখনও স্ট্যান্ডিং কমিটি হয়নি, যেটা প্রথম মাসেই হয়েছে। আমি যেটুকু আমার অভিজ্ঞতায় দেখেছি, সংসদ বসার সাথে সাথেই স্ট্যান্ডিং কমিটি হয়, এবং কোনো স্ট্যান্ডিং কমিটির সভাপতি মারা গেলে আমরা দেখেছি পরবর্তী অধিবেশনের প্রথম দিনই স্ট্যান্ডিং কমিটি পূরণ করা হয়। প্রথম সমস্যা যেটা হচ্ছে, এই সংসদে আমি যেটা বলি, বিএনপি, জামাত, এনসিপি একটা মোটা দাগেরই একজোটের দল, সবসময় তাই ছিল, আসলেই তাই ছিল। এবং সেখানে জামাত এবং এনসিপি বা অপোজিশনে সরকারকে বেঁধে ফেলার মতো অনেক অভিজ্ঞ, দক্ষ বাগ্মী, বাকপটু অথবা সংবিধান ল নিয়ে অভিজ্ঞ লোক খুব বেশি আমরা দেখছি না। তবে সরকার ওখানে একটা দায়বদ্ধহীন সংসদ পেয়ে গেছে। সালাউদ্দিন সাহেব সহ অন্যরা যখন ব্যাটিং বোলিং করে, ব্যাটিং করার মতো অপোজিট সাইডে কেউ নাই। তো আমি বলি, যে কারণে সালাউদ্দিন সাহেব মাঝে মাঝে তার স্লো বল দিয়ে দেন, ফুল পেসে বল করেন না। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কমিটির একটা চমৎকার সিস্টেম। কমিটির মাধ্যমে সরকার দলীয় এমপিরাই সরকারকে দায়বদ্ধ করে বিভিন্নভাবে। সেই কমিটিগুলো হচ্ছে, এখনো হয়নি। 3টি মনে হয় কমিটি হয়েছে। তো ওইখানে তো আমার মনে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে একটা ঘাটতি তৈরি হয়েছে, যে কারণে বড় কোনো ঘাটতি ভবিষ্যতে হতে পারে, যেটা রাষ্ট্র সরকারের কাঠামোকে এলোমেলো করে ফেলতে পারে। তো আমরা মনে করি সরকারের এখন যেটা উচিত, অবশ্যই সবার সাথে আলোচনা করা উচিত, দেশটা সবার,
ঝুঁকিগুলো সবাইকে জানানো উচিত, দেশ জাতিকে ঝুঁকি জানানো উচিত। আর অবশ্যই 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 যত কষ্টই থাকুক বুকে পাথর পেতে হলেও একটা পলিটিক্যাল রেজলিউশন সরকারকে করতে হবে। এই সরকারটা কিন্তু সকলেই আমন্ত্রণ জানিয়েছে, আমরা এবং জাতীয় পার্টি সকল আসনে হেরে গেছি, সকল আসনে তৃতীয় হয়েছি, তারপর আমরা কিন্তু বলেছি এই সরকার দেশ চালাক। কারণ আওয়ামী লীগ সরকার টানা 3টা ভোটের পরে ক্ষমতায় ছিল, তারা পালিয়ে গেছে অথবা পতন হয়েছে। সেই পতনের পরবর্তী একটি সরকার ছিল ইউনুস গভর্নমেন্ট, যেটা নির্বাচিত ছিল না, আমরা ইউনুস গভর্নমেন্টকে কোনোভাবেই মানতে পারিনি শেষের দিকে। সেইটার পর একটা ইলেকশন হলো, অনেক দিন পর একটা ইলেকটেড গভর্নমেন্ট পেলাম, তারা দেশ চালাক, আমরা সহযোগিতা করব। তবে পলিটিক্যাল রেজলিউশন না করলে অর্থনৈতিক সমাধানও হবে না এবং দেশ চালাতে সরকার অবশ্যই হিমশিম খাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন রাখতে চাই যে আমরা যেমনটি দেখেছিলাম যে বিএনপির 31 দফায় ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার এবং জবাবদিহির যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেটি বর্তমান বিবেচনায় কতটা দৃশ্যমান, এবং ক্ষমতায় এসে বিএনপি নিজেদের, আমরা যদি 31 দফার কথা বলি, সেটাকে কতটা গুরুত্ব দিতে পারছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। বিএনপি নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে, তারও আগে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল মিলেমিশে 31 দফা কর্মসূচি হাজির করেছে এবং নির্বাচনী ইস্তেহারটা 31 দফা কর্মসূচিকে ভিত্তি করেই, এবং আরও বলা যায় নির্বাচনী ইস্তেহারটা জুলাই সনদকে সামনে নিয়েই রচিত। নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইস্তেহার কতটা বাস্তবায়িত হয়, কত দ্রুত বাস্তবায়িত হয়, এই প্রশ্ন কিন্তু আমাদের সবার, আমাদের জানাই আছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী অঙ্গীকার, নির্বাচনী ওয়াদা খুব বেশি বাস্তবায়নের মুখ দেখে না। তার মানে জনগণ খুব একটা আশাবাদী হতে পারছে না না না, বাট এবার ব্যতিক্রম হচ্ছে এ কারণে যে আমরা বলি যে ভোটের কালি মুছে যাওয়ার আগেই, শুকিয়ে যাওয়ার আগেই বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচি নির্বাচনের আগে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহার কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরপরই বাস্তবায়িত হতে শুরু করেছে। 31 দফা কর্মসূচির মধ্যে আপনার নানা বিষয় আছে, নানা ইস্যু আছে, সাংবিধানিক ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু আছে, রাষ্ট্র মেরামতের ইস্যু আছে, একই সাথে আপনার নানা আর্থ সামাজিক কর্মসূচির কথা বলা আছে। আপনি দেখবেন যে 31 দফা কর্মসূচিতে বলা আছে যে বিএনপি যদি নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবার সুযোগ পায়, বিএনপি সারা বাংলাদেশে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে, মসজিদের ইমামদের জন্য আপনার রাষ্ট্রীয় ভাতা সম্মানী চালু করবে, খাল খনন কর্মসূচি চালু করবে, বৃক্ষরোপণ কর্মসূচি চালু করবে, আমাদের দেশকে, আমাদের পরিবেশকে, আমাদের প্রকৃতিকে বাঁচাবার জন্য আরও নানা আপনার সামাজিক উদ্যোগের কথা এই 31 দফা কর্মসূচির মধ্যে বিএনপি নির্বাচনী ইস্তেহারের মধ্যে বর্ণিত আছে। কারণ আপনাকে আমি বিনয়ের সাথে দেখবার জন্য অনুরোধ করব যে বিএনপির সেই ঘোষিত নির্বাচনী ইস্তেহার এবং 31 দফা কর্মসূচিতে বর্ণিত এসব আর্থ সামাজিক কর্মসূচি নির্বাচন হয়ে যাওয়ার পরে, সরকার গঠন করবার পরে বিএনপি বাস্তবায়ন শুরু করেছে কিনা, এবং আপনি নিঃসন্দেহে আপনি আমার সাথে একমত হবেন যে বিএনপি শুরু করেছে এবং পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করবার জন্যে আপনার উদ্যোগ এটা গ্রহণ করেছে। যেমনটি আমরা দেখছি যে বিরোধী দল বলছে গণভোটের রায় নিষ্পত্তি না হলে রাজপথে তা আদায় করা হবে। আমি আপনাকে বলেছি যে 31 দফা কর্মসূচির মধ্যে রাজনীতি আছে, রাষ্ট্র মেরামত আছে, সংবিধান আছে। তো আবার নির্বাচনী ইস্তেহারে 31 দফা কর্মসূচিকে জায়গা করে দেওয়া হয়েছে। নির্বাচনী ইস্তেহার প্রণয়ন করতে গিয়ে জুলাই আগস্ট উত্তর
আপনার ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তারা আলাপ আলোচনা করে যে জুলাই সনদ তারা তৈরি করেছে, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদটাকেও সামনে নিয়ে বিএনপি নির্বাচনী ইস্তাহারটা প্রণয়ন করেছে। ইতিমধ্যে এই জুলাই সনদে বর্ণিত এবং বিএনপির 31 দফা কর্মসূচিতে উল্লেখিত বিএনপি নির্বাচনী ইস্তেহারে আপনার বিবৃত রাষ্ট্র মেরামতের কর্মসূচি, সংবিধান সংশোধনের কর্মসূচি, রাজনৈতিক যে ইস্যুগুলো, এই সব ইস্যু নিষ্পত্তি করবার জন্যে এবং বিশেষ করে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী জুলাই সনদের আলোকে 31 দফার আলোকে নির্বাচনী ইস্তাহারের আলোকে সংবিধান সংশোধন করবার জন্য জাতীয় সংসদে বিএনপির পক্ষ থেকে একটি সংবিধান সংশোধন কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। আমি আশা করি যে এই কমিটির মাধ্যমে জুলাই সনদের যেই অংশে বিএনপি স্বাক্ষর করেছে, এটা খেয়াল করবেন, জুলাই সনদের সকল প্রশ্নে কিন্তু বিএনপি একমত না। জুলাই সনদের অনেক ইস্যুতে বিএনপি একমত, অনেক ইস্যুতে বিএনপি দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। জুলাই সনদের যেই অংশে বিএনপি একমত হয়েছে সেই অংশটুকু বিএনপি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং বিএনপি বলছে যে আমরা জুলাই সনদের সেই অংশটুকু আমরা পুরোপুরি বাস্তবায়িত করবো এবং বাস্তবায়নের লক্ষ্যটাকে সামনে নিয়েই আপনার সংসদে সংবিধান সংশোধন করবার জন্যে সংবিধান সংশোধন কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটিতে সরকারি দল, স্বতন্ত্র, বিরোধী দলের জন্যও ধন্যবাদ জানাচ্ছি মোস্তাফিজুর রহমান বাবুল। জনাব আব্দুল্লাহ কাফি রতন, যেমনটি বিএনপি সরকার বলছে তারা 31 দফা এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবায়নের দূরত্বটা যদি আমরা বুঝতে চাই, ফারাক কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচকদের। এখানে বিএনপির নেতা জনাব মোস্তাফিজুর বাবুল তিনি বললেন যে তাদের যেই 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, নির্বাচনী ইস্তেহার এবং জুলাই সনদ, তিনটাকেই উনি বলছেন যে তারা বাস্তবায়ন করতেছে। আমি আজকে একটা উদাহরণ দিই। আমার পার্টির 2 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, একজন টাঙ্গাইলের নাগরপুরে, একজন হলো রাঙ্গামাটিতে। নাগরপুরে যাকে গ্রেপ্তার করেছে তিনি একজন 24-এর গণঅভ্যুত্থানের একজন মানে প্রথম সারির কর্মী ওই নাগরপুরে। তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে যেই ফ্যামিলি কার্ডকে তারা দেখাচ্ছেন যে তাদের ড্রিম প্রজেক্ট, সেই ফ্যামিলি কার্ডের যেই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে সারা দেশে যেই অনিয়ম হচ্ছে, এটা ইউএনও কি আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তালা মারা থেকে শুরু করে নানা ধরনের ঘটনার প্রতিদিনই আমরা দেখছি। ওই নাগরপুরে আমাদের কমরেড তিনি হলো এই যে অনিয়ম হচ্ছে, অনিয়মের প্রতিবাদে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। 3 দিন ধরে তাকে হলো নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। একবার এমপি সাহেব ডেকে নিয়ে নির্যাতন করতেছেন, তারপরে ছাত্র দলের লোকরা তাকে হলো গুম করে দিছে, নানা রকম নির্যাতন করছে। পরের দিন এসে ছাত্র দলের লোকজনই হলো মামলা করছে যে এই লোক নাকি ছাত্র দলের নেতাদেরকে পিটাইছে। তো বলেন সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে পিটানোর সাহস কতজনের আছে? এমন মামলা দিছে যে যেই মামলায় তার জামিনই হচ্ছে না। রাঙ্গামাটিতে ঘটনা ঘটছে ছাত্র দলের 2 জনের মধ্যে, একজন নারী নেত্রী মানে শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, আরেকজন হচ্ছে হলো ছেলে। 2 জনে মানে তাদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম মামলা করছে। সেই মামলায় ঢাকা থেকে ডিবি গেছে হচ্ছে রাঙ্গামাটিতে, এবং আমাদের যে কমরেড সৈকত রঞ্জন চৌধুরী তিনি হচ্ছেন হলো একজন ছাত্র ইউনিয়নের চিটাং ইউনিভার্সিটির নেতা ছিলেন, এখন রাঙ্গামাটিতে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং আমাদের পার্টির নেতা। তাকে মানে সে হয়তো প্রটেস্ট করছে যে কেন নিয়ে যাচ্ছেন, তাকে হলো ঢাকায় নিয়ে আসছে, আজকে রিমান্ড চাইছে হলো পুলিশ। এইটা ধরেন শেখ হাসিনার আমলে আমরা দেখছি কিভাবে গুম হয়ে যায়। ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীমকে গুম করা হয়েছে, এখনো শামীমের মৃতদেহ আমরা বা শামীম কোথায় আছে আপনি জানি না। এই যে মানে আপনার
24-এর আগের যে পজিশন, সেই পজিশনে ক্রমান্বয়ে কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে। জনগণ আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনগণের বিপরীতে এখন হচ্ছে ভোট জানতে যে অভিযোগগুলো আব্দুল্লাহ আল কাফি রতন এনেছেন যে আগের রাজনৈতিক সংস্কৃতি এখনো বহাল রয়েছে, এখনো দমন পীড়নের রাজনীতি চলছে, কি বলবেন? তাই কি মনে হচ্ছে আপনার 2024-এর আগের বাংলাদেশ আর 2024-এর পরের বাংলাদেশ, 2026-এর 12ই ফেব্রুয়ারির পরের নির্বাচিত সরকারের অধীনের বাংলাদেশ কি একরকম? একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা তো বাংলাদেশে ঘটতেই পারে, কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত না অপ্রত্যাশিত। তাই বলে ঢালাওভাবে যদি আমি বলে দিই যে 2024-এর আগে আমরা ফেরত গেছি গিয়া, আমরা শেখ হাসিনার আমলে ফেরত গেছি গিয়া, অথবা শেখ হাসিনার আমলে ফেরত যাওয়ার জন্য আমরা আপনার অগ্রসর হচ্ছি, এটা বলা বোধহয় ঠিক হবে না। আর দেশ পরিচালনা করা, আমি বলি দেশ পরিচালনা করা, সরকার পরিচালনা করা আর টেবিল টকে এসে আপনার কথা বলা, বক্তব্য দেওয়া, প্রেস ক্লাবের সামনে আপনার দাঁড়িয়ে আপনার বক্তব্য দেওয়া, পল্টনের মোড়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া তো এক জিনিস না। আমার বন্ধ হয়ে যাওয়া পাটকল, বন্ধ হয়ে যাওয়া আমার চিনি কল, বন্ধ হয়ে যাওয়া আমার বস্ত্র কল, বছরের পর বছর ধরে বন্ধ হয়ে আছে। এই পাটকলে, এই বস্ত্রকলে, এই চিনি কলের সাথে হাজার হাজার শ্রমিক কর্মচারী তারা জড়িত, তাদের পরিবার পরিজনের অসহায়ত্ব আমরা জানি। কাজে সরকারের সামনে, রাষ্ট্রের সামনে বড় দায়িত্ব হচ্ছে দায়িত্বশীলদের সামনে, যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা সরকার পরিচালনা করে, তাদের সামনে বড় দায়িত্ব হচ্ছে যে কি করে এই বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানাগুলোকে চালু করা যায়, কি করে আমার কর্মহীন হয়ে যাওয়া আমার শ্রমজীবী মানুষকে আবার কাজে ফিরিয়ে আনা যায়, কি করে আপনার সেই কর্মহীন হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারগুলোর জীবনে আবার একটা স্বস্তি। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, যেমনটি আব্দুল্লাহ আল কাফি রতন অভিযোগ করছিল যে তাদের একজন নেতাকে শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট দেওয়ার কারণে গুম করা হয়েছে, এই বিষয়টি কোনোভাবে সমর্থনযোগ্য কি ব্যাখ্যা করবেন? ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা আপনার হবে, এটা সমর্থনযোগ্য না। আর আমাকে জানতে হবে, বুঝতে হবে যে কেন ওই এলাকায় ওই ব্যক্তিকে, ওই রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি আপনার বিস্তারিত না জেনে না বুঝে আমার পক্ষে মন্তব্য করাটা ডিফিকাল্ট, আমার ধারণা আপনার পক্ষে মন্তব্য করা ডিফিকাল্ট। বাট বাংলাদেশে আপনার মত প্রকাশের অবাধ স্বাধীনতা আছে, টক শোতে এসে আপনার ইচ্ছামতো বলার স্বাধীনতা আছে। কেউ আপনাকে বলে না যে টক শোতে কাকে আনবেন, কাকে আনা যাবে না। কেউ আমাকে বলে না টক শোতে কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না। আপনিও আমাকে শুরুতে বলে দেন নাই যে টক শোতে আপনি অতটুকু বলবেন, আপনার এর বাইরে বলা যাবে না, তাই না? ফলে বাংলাদেশে আপনার সংবাদপত্র কিংবা গণমাধ্যমের আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে কোনো বিশেষ আপনার এজেন্সি থেকে, কোনো বিশেষ অফিস থেকে, বিশেষ দপ্তর থেকে বলে দেওয়া হয় যে এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা যাবে আজকে, এটা আজকে যাবে না। সরকার যে মত প্রকাশের স্বাধীনতায় বার্তা দিচ্ছে সেটি নেতা কর্মীদের মাঝে কতটা বিস্তৃত হচ্ছে? রাইট। বাংলাদেশে আমরা একটা কালচারে অভ্যস্ত, বহু বছর ধরে বাংলাদেশে একটা কালচার আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের রাজনৈতিক কালচার, আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতিটাকে বদলাইতে হবে আপনার। জুলাই আগস্টের পরে আমরা আশা করি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি মানে কি, একটা রাজনৈতিক দলের সংস্কৃতি, রাজনৈতিক দলের নেতার তার বক্তব্য, তার শব্দচয়ন, তার ভাষার ব্যবহার, আপনার সাংগঠনিক আচরণ, এই আপনার এই জুলাই আগস্টের পরে তো আমরা আশা করি যে সব কিছুতে একটা পরিবর্তন হওয়া দরকার। এবং বহু বছর ধরে যেই রাজনীতির মধ্যে আমরা আছি, বহু বছর ধরে যে রাজনৈতিক ধারার মধ্যে আমরা আছি, এবং যেই ধারার পরিবর্তন হওয়াটা বাঞ্ছনীয়, পরিবর্তনের অপেক্ষায় আমরা আছি। আমরা আশা করি যে বাংলাদেশে সেই পুরনো রাজনীতি, পুরনো নষ্ট, পচা, গলা,
অপরাজনৈতিক ধারা থেকে বাংলাদেশটাকে আমরা বের করে নিয়ে এসে একটা সুস্থ রাজনৈতিক ধারার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে অসংখ্য সক্ষম হব। ধন্যবাদ জানাচ্ছি জনাব এই জায়গাটাতে মোস্তাফিজুর আমাদের রহমান বাবুল। আন্তরিকতার কোনো ঘাটতি নাই, ধন্যবাদ আন্তরিকতার কোনো অভাব নাই। জনাব আব্দুল্লাহ কাফি রতন, যে অভিযোগটা আপনি করছিলেন, আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে প্রশ্ন রেখেছিলাম। তিনি বলেছেন সরকার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে রেখেছে। তাহলে আসলে পুরনো যে সংস্কৃতির কথা আপনি বলছিলেন সেই লেগেসি কারা বহন করছে? না, ধরুন কেন্দ্রীয় বিএনপি যে নেতারা যা কথা বলছে সেগুলি শুনতে অনেক ভালো শোনাচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে যা ঘটনা ঘটছে এবং জামাত ইসলাম যেই সন্ত্রাস করছে, মব সন্ত্রাস করছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস বেলচা হাতে লাইব্রেরিতে ঢুকে হলো ছাত্রীদের হলো নিপীড়ন করেছে। এইটা পৃথিবীর, আমরা তো ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা তো কখনো দেখি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোদিন দেখি নাই, কোনো বিশ্ববিদ্যালয় কখনো দেখি নাই। তো এই ঘটনাটা এখন ঘটছে, তো এর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এই সরকার গ্রহণ করে নাই। ফলে সরকারের এক ধরনের কি বলে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলো দেখছি সেটা কি কোনো কারণে আধিপত্যের লড়াই? ডেফিনেটলি এখন সংসদ নির্বাচন আসতে সামনে, এখন তারা হচ্ছে মানে হল দখল করা, বিশ্ববিদ্যালয় দখল করা, নানাভাবে এগুলি করছে। এতদিন জামাত ইসলাম করে শিবির করেছে, এখন ছাত্রদল করছে। কিন্তু আমি বলতে চাই যে যেই কথাগুলি বড় বড় কথাগুলি, আমি ছোট ছোট জিনিসগুলি নিয়ে ব্যস্ত থাকলে হলো বড় বড় জিনিস দেখা যায় না, যেমন ওই যে গাছের জন্য বন দেখা যায় না, এরকম একটা ইস্যু। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যেমনটি আমরা দেখলাম যে মানবাধিকার কমিশন এবং গুমের খসড়া আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ, এবং টিআইবি বলছে যে অংশীজনদের গুরুত্বপূর্ণ মতামত এবং সুপারিশ উপেক্ষা করা হয়েছে এবং পতিত কর্তৃত্ববাদী শাসনামলে গুম খুন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতা থেকে সরকার কতটা শিক্ষা নিয়েছে সে প্রশ্ন রেখেছে। কি বলবেন? দেখুন, আমি খুব অবাক হয়েছিলাম যখন নতুন সরকার আসার পরে অনেকগুলো আইন তারা র্যাটিফাই করেছে আগের গভর্নমেন্টের, কিন্তু মানবাধিকার কমিশন আইনটা র্যাটিফাই করে নাই। সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগ আইনটা র্যাটিফাই করেনি। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট যেটা ফাংশন করা শুরু করে দিয়েছিল, যে অফিস নিয়ে নিয়েছিল, সেই অফিসের সাইনবোর্ড নামানো হয়েছে এই র্যাটিফাই না করার কারণে। এই তিনটা জিনিস খুব সৎ উদ্দেশ্যে করা হয়েছে এমনটা কখনো কেউ বলবে না। এগুলো সরকারকে সীমাবদ্ধ করছিল, সরকারটা সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাই তো সরকার সীমাবদ্ধ থাকতে চায় না। তবে আমি অনেকটাই মোস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের সাথে একমত। কেন্দ্রীয় বিএনপি এখন খুব নিষ্ঠুর, টাইরান্ট, মত প্রকাশে গলা চিপে ধরার এই ধরনের কোনো পলিসি নিয়েছে এরকমটা আমার মনে হয় না। এটা লোকাল স্থানীয় ঘটনা, এটা বাংলাদেশে ঘটেছে, দুঃখজনক, হওয়া উচিত না, কিন্তু কিছু ঘটবে, এটা আমরা সামাল দিতে পারবো না। কারণ ওই যে বললাম 17 বছরের পুঞ্জীবিত রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট এটা হবে, এবং নেতাকর্মীরা আগে যারা অনেকে কনভার্ট হবে, নতুন নেতাকর্মী আসবে, তাদেরকে সামাল দেওয়া তো খুব কঠিন ব্যাপার। যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, লর্ড অ্যাক্টন 1887 সালে একটা চিঠিতে বলে গেছে, পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। এই মুহূর্তে রাষ্ট্রের অ্যাবসলিউটিজমের বিরুদ্ধে জুডিশিয়ারি, মিডিয়া কোন ইনস্টিটিউশন দাঁড়াতে পারে? কোনো ইনস্টিটিউশন থিওরিটিক্যালি এই মুহূর্তে দাঁড়াতে পারবে না। তো যদি দাঁড়াতে না পারে, সরকার বা সরকার দলীয় লোকজন যদি অ্যাবসলিউটলি করাপ্ট হয় অথবা টাইরান্ট হয়, তাকে বাধা দেওয়ার মেকানিজম কোথায়? এই মেকানিজম তৈরি করা হয়নি, এই মেকানিজম কেউ তৈরি করতে পারবে না। অ্যান্ড দেন অ্যাগেইন সরকার কাম আপ উইথ হাইলি অ্যাম্বিশিয়াস বাজেট, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, আর অসংখ্য কার্ড, অনেকগুলো কার্ড। এখন কার্ডগুলো সকল জনগণকে এখন একটা মানি ব্যাগ বা ফোল্ডার দেওয়া উচিত, এতগুলো কার্ড রাখবে কোথায়? প্রবলেম হলো এই কার্ডগুলো টাকা আসবে কোত্থেকে? টাকা ছাপাতে হবে, আয় কোথায়? রেমিটেন্স ছাড়া বাংলাদেশে কোনো আয় নেই, গার্মেন্টস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাই যখন টাকা ছাপাবেন অর্থনীতি ভেঙে পড়বে। আর কি হবে? আর হচ্ছে এই কার্ডগুলো বাংলাদেশের মতো দেশে শতভাগ সুচারুভাবে দেওয়া অসম্ভব, এটা আমাদের পলিটিক্যাল কালচারে নাই। যিনি এমপি সাহেব, যদিও আমি বাবুল ভাইকে ইঙ্গিত করে বলছি না, উনি অবশ্যই ডিফারেন্ট হতে পারেন, অসংখ্য এমপি সাহেব চাবে আমার নিজস্ব লোকদেরকে এই কার্ডটা দেওয়া হোক, ওর লোক আমার জেলে ছিল। এইখান থেকে আপনি ফেয়ার নিউট্রাল লিস্ট করতে পারবেন না, লিস্ট করা অসম্ভব কঠিন কাজ। আরেকটা হতে পারে আগের লিস্ট করা আছে, আগের গভর্নমেন্টের, তো সেখানে আপনি অনিয়ম হবেই এবং মিডিয়া সেই অনিয়মটা তুলে ধরবে।
এবং সেটাতে রিয়াক্ট করাটা খুবই খুবই বোকামি। এবং আমরা যেমনটি দেখলাম যে টিআইবি গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া নিয়েও কঠোর সমালোচনা করেছে। ডক্টর ইফতেখারুজ্জামান যেমনটি বলেছেন, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দায়িত্ব মানবাধিকার কমিশনের বাইরে রেখে এককভাবে পুলিশের উপর দেওয়া হয়েছে, অথচ গুমের অধিকাংশ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এটি কি স্বার্থের সংঘাত তৈরি করবে? অবশ্যই পুলিশকে কখনোই কোনো তদন্তের ভার এই ধরনের ক্ষেত্রে ভার দেওয়া উচিত না। ক্যাট, কনভেনশন এগেন্স্ট টর্চার, কাস্টোডিয়াল ডেথ, গুম, এগুলোতে পুলিশটা ইনভলভ থাকে। তারা এটা তদন্ত করলে ইম্পসিবল। এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনও করতে পারেন। বাংলাদেশের সরকার সবসময় একটা ভয়ে ভোগে, এটাকে ইংলিশে বলা যেতে পারে ক্যাকারোফিওফোবিয়া, ফিয়ার অফ ফেইলিওর, ভোটে হেরে যাওয়ার ভয়। ওই যে সামনের দিন যত যাবে তত সরকারের ভোটে হেরে যাওয়া অথবা কেউ আন্দোলন করে তাকে ফেলে দেবে, এই ভয়টা কাজ করবে। সে তত আস্তে আস্তে পুলিশকে স্ট্রেনথেন করবে, অ্যাডমিন ক্যাডারকে স্ট্রেনথেন করবে, তাদের উপর রিলাই করবে, তাদেরকে ইউজ করবে, তারাও আবার সরকারকে ইউজ করবে। আমরা আওয়ামী লীগের আমলে দেখতাম তো, অ্যাডমিন ক্যাডাররা এসে যখন যা চেয়েছে শেখ হাসিনা 5 মিনিটেও তা দিয়ে দিয়েছে, কারণ তার টিকে থাকার জন্য দরকার ছিল। জনগণ সেখানে গৌণ হয়ে যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ে যায়, গণপ্রশাসন বাংলাদেশ হয়েছিল আগে। আর যেটা আমি সবসময় বলছি, এই সরকার প্রথমে যেটা ভুল করেছে, প্রশাসন পুলিশকে বিপুল পরিমাণে বরখাস্ত করে একটা প্যানিক ক্রিয়েট করেছে, দুর্বল করে ফেলেছে নিজেকে। এই যে দুর্বল করলো, আপনি সবল করবেন কিভাবে? সরকারকে বুঝতে হবে তারা প্রায় 17 বছর পরে ক্ষমতায় আসছে, আরও বেশি, প্রায় 21 বছর পরে 20 বছর পরে ক্ষমতায় আসছে। তাহলে আপনি আগের যেমন নিয়ম ছিল আপনি 5 বছর পরে আসবেন, আপনি আপনার আগের 5 বছর অনেককে নিয়ে আনতে পারবেন, এখন সেটা আপনি পারবেন না। 2001 সালে বিএনপি যে বাংলাদেশ পেয়েছে, এখন সে বাংলাদেশ নাই। আবার 2001-2 সালে বিএনপি যত গুছালো ছিল, অর্গানাইজ ছিল, এখন সেটা নাই। তো বিএনপিকে আগের কাঠামো দিয়েই দেশ চালাতে হবে, সাথে সে কাস্টমাইজ করবে, সে কম্প্রোমাইজ করবে, অ্যাডজাস্ট করবে। আর ব্যুরোক্রেসি প্রশাসন সবসময়কে হেল্প করতে রাজি থাকে, আপনাকে সেই হেল্পটা নিতে হবে। যদি আপনি হেল্পটা না নেন, আপনি দুর্বল হলেন এবং কিছু কিছু ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে বিএনপিকে আমি মনে করি অনেক 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 ম্যাচিউরড পলিটিক্স করতে হবে। এবং সরকারের ক্ষেত্রে একটা কথা বলা হয়, নো কার্ডস, নো বার্ডস, নো কোকোনাট। সরকারের কোনো এক্সকিউজ কেউ শুনবে না। সরকার যদি কোনো কাজে ব্যর্থ হয়, জনগণ সরাসরি সরকারকে ব্লেম করবে, কোনো ডিফেন্স নেই সরকারের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল, যেমনটি ফেসবুক পোস্টে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেছেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো পতিত স্বৈরাচারের দোসররা ওত পেতে বসে আছে, তারা সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে পদে পদে বাধা সৃষ্টি করছে। এই বাস্তবতায় প্রশাসনে গতিশীলতা কিভাবে ফিরবে? এটা তো আপনার অস্বীকার করবার কোনো জো নাই। 17 বছর ধরে তো এটা আওয়ামী প্রশাসন সাজানো হয়েছে, এটা সাজানো বাগান আপনার তৈরি করা হয়েছে। তো সেই সাজানো বাগানটাকে আপনার এটাকে ভাঙতে হবে, সেই ব্যবস্থাটাকে ভাঙতে হবে এবং বর্তমান সময়ের উপযোগী একটা প্রশাসনিক ব্যবস্থা আপনাকে কায়েম করতে হবে বর্তমান সরকারের অনুসৃত নীতি এবং কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য। একই সাথে আপনার আমাদের সকলকে এটিও মনে রাখতে হবে যে কেবলমাত্র প্রশাসনের উপর ভর করে, কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভর করে, কেবলমাত্র ব্যবসায়ীদের উপর ভর করে, কেবলমাত্র সাংবাদিকদের উপর ভর করে একটি দল তার শেষ রক্ষা কিন্তু করতে পারে না। জনগণ, শেষ বিচার হচ্ছে জনগণ। জনগণের সমর্থন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো দলের পক্ষে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকা সম্ভবপর হয় না। এই জুলাই আগস্টের ভেতর দিয়ে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে জনগণের ভোট দিয়ে জনগণের সরকার কায়েম করবার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি 2/3 মেজরিটি নিয়ে গত 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করবার সুযোগ পেয়েছে। বিএনপির উপর জনগণের বিপুল প্রত্যাশা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, বিদ্যুৎ, দ্রব্যমূল্য, নানা সামাজিক খাতে আপনার শিক্ষা, স্বাস্থ্য, আপনার নানা প্রত্যাশা এই নির্বাচিত সরকারের কাছে আমাদের জনগণের। এবং জনগণ আপনার অপেক্ষা করছে যে বিএনপি, জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো বিএনপি কত দ্রুত এটা বাস্তবায়ন করে
জনগণ সেই অপেক্ষায় আছে। আর বিএনপি যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় এবং বিএনপি যদি জনগণের প্রত্যাশিত পথে যদি অগ্রসর হতে সক্ষম না হয়, তাহলে বিএনপিকে কিন্তু আপনার একটা চরম পরিণতি ভোগ করতে হবে আর কি। ভোগ করতে হবে এভাবেই যে বাংলাদেশে আর যাই হোক আপনার জোর করে ক্ষমতায় থাকার যে আপনার রাজনীতি, এই জোর করে ক্ষমতায় থাকার রাজনীতি, এটা কিন্তু একটা চির অবসান হয়েছে বলে আমি বিশ্বাস করি। মানে 5 বছর বাদে বিএনপিকে কিন্তু আবার জনগণের মুখোমুখি কিন্তু আপনার দাঁড়াতে হবে আর কি। এবং জনগণের মধ্যে সেই আপনার সেই ভোটের অধিকারটা তৈরি হয়েছে, জনগণ আপনার শক্তিমান হয়েছে যে 5 বছর বাদে জনগণ আবার ভোট সেন্টারে যাবে, ভোটের মাধ্যমে জনগণ আপনার বিএনপির পক্ষে অথবা বিএনপির বিপক্ষে ভোট দেওয়ার আপনার সুযোগটা গ্রহণ করবে। কাজেই আপনার যে ইস্যুগুলো আমরা আলোচনা করছি, বিশেষ করে জুলাই আগস্টের ভেতর দিয়ে যে ইস্যুগুলো আমাদের সামনে আসছে, রাষ্ট্র মেরামতের ইস্যু, আমরা সংবিধান সংশোধনের ইস্যু, সংবিধানটাকে আরো গণতন্ত্রায়নের ইস্যু, নানা সামাজিক খাতে আপনার নানা কর্মসূচি বাস্তবায়নের ইস্যু, জনজীবনে যে দুর্ভোগ আছে, জনজীবনে যে সংকট আছে তা মোচনের যে ইস্যু, এবং সর্বোপরি বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানানোর ইস্যু, বাংলাদেশটাকে একটা সকলের জন্য একটা নিরাপদ রাষ্ট্র বানানোর ইস্যু, বাংলাদেশে একটা আইনের শাসন কায়েমের ইস্যু, বাংলাদেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার ইস্যু, বাংলাদেশের নারীর মর্যাদা প্রতিষ্ঠার ইস্যু। এই যে ইস্যুগুলো জুলাই আগস্টের ভেতর দিয়ে মানুষের মনের মধ্যে যে ইস্যুগুলো আপনার জল করছে, এই সকল ইস্যুতে কিন্তু বিএনপিকে আপনার অ্যাড্রেস করতে হবে আর কি। এবং আশার কথা হচ্ছে এই যে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 16 বছর বাদে বাংলাদেশে উনি পদার্পণ করেছেন, এবং 16 বছর বাদে বাংলাদেশে পদার্পণ করে উনি বলেছেন, জাতির সামনে উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এবং আমি বিশ্বাস করি যে 16 বছর বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশের সকল ফিল্ড নিয়ে উনি আপনার পরিকল্পনা তৈরি করেছেন, যেটাকে আমি বলি যে একটা রূপকল্প উনি তৈরি করেছেন। সেই রূপকল্পের জায়গা থেকে উনি বলেছেন বাংলাদেশে এসে যে আই হ্যাভ এ প্ল্যান। এখন বাংলাদেশের মানুষ দেখতে চায়, আমিও দেখতে চাই বাংলাদেশের মানুষের মতোই, যে সেই রূপকল্প, সেই প্ল্যান উনি কতটা বাস্তবায়িত করেন, মানুষের জীবনটাকে কতটা স্বস্তিদায়ক করেন, কতটা মানুষের জীবনে কতটা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, দুর্ভোগ কমাতে পারেন, এটা আমিও দেখতে চাই। এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান উনি বাংলাদেশের মানুষের সামনে ইতিমধ্যে গত 6 মাসে যে নজির উনি স্থাপন করেছেন, ওনার চলা ফেরা, কর্মকাণ্ড, ওনার যে আপনার জীবন বোধ, ওনার যে আপনার আচরণ, মানুষের সাথে ওনার সম্পৃক্ততা, মানুষের সামনে উনি যে নজির স্থাপন করেছেন, আমি বিশ্বাস করি যে আমাদের দেশে যদি তারেক রহমানের মতো একজন সরকার প্রধান থাকেন, তার নেতৃত্বে তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তার নেতৃত্বে তার এমপিরা, তার নেতৃত্বে তার দলের তৃণমূল পর্যায়ের সদস্যরা, একটু সময় লাগতে পারে, কিন্তু তার নেতৃত্বে তার যে আপনার সিদ্ধান্ত, তার যে কর্মসূচি, বাংলাদেশটাকে বদলে ফেলার আপনার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে আপনার আমলে না নিয়ে আমাদের দলের মন্ত্রীরা, আমাদের দলের এমপিরা, আমাদের দলের তৃণমূল চলবে, এটা আমি মনে করি। সরকারের কঠোর সমালোচনা করছে বিরোধী দল, কিন্তু কতটুকুন সমালোচনা আর কতটুকুন বিরোধিতা সেটি একটি প্রশ্ন, এবং কতটা কার্যকর বিরোধী দল হতে পেরেছে আমাদের বিরোধী দল। আচ্ছা, ধন্যবাদ। মানে বিএনপি এখন আমাদের এই সংসদটা আছে দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থীদের দখলে। এবং এই যে শফিকুর রহমান সাহেব, আপনি মিরপুরে ঘুরে দেখেন, আপনি পোস্টার দেখবেন যে 18 সালে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। এখন উইনার টেক্স অল, এখন বিএনপি জিতছে, আবার জামাতও জিতছে, দক্ষিণপন্থী এবং অতি দক্ষিণপন্থীরা এই সংসদে আছে। তারা মিলেমিশে দেশটাকে মানে তারা যে পার্লামেন্টে যায়, পার্লামেন্টে জনগণের কথা বলার চেয়ে, আপনি দেখেন এই পার্লামেন্টে আমি খুব মানে বিরক্ত এই কারণে যে এই পার্লামেন্টে পরকীয়া প্রেম নিয়ে আলোচনা হয়, মুতা বিবাহ নিয়ে আলোচনা হয়, কিন্তু জনগণের স্বার্থের যে বিষয়গুলি, সেইগুলি কিন্তু আপনি শামীম ভাই বলছে যে আইনগুলি হওয়া উচিত ছিল, সে আইনগুলি কিন্তু হয় নাই। আপনি কি বলে অন্য যে আইনগুলি করলে মানে কোনো সমস্যা নাই, সেইগুলি করেছে। এখন মানে যতই দিন যাবে ততই ওই যে একটা কঠিন ইংরেজি বলছে উনি, সেটা আমি বুঝতে পারি নাই, আর আমার কাছে লিখে নিব আমি, যে এই যে নির্বাচনে হেরে যাওয়ার যে ভয়, কারণ হেরে যাওয়ার ইস্যুটা কোথা থেকে আসবে? আপনি জনগণকে যে কমিটমেন্ট করছেন, আপনার 31 দফা যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি, আপনি নির্বাচনী ইস্তিহার, আপনি জুলাই সনদে যে কথা বলছেন, জুলাই সনদে আমরা স্বাক্ষর করি নাই, কিন্তু জুলাই সনদে আপনি যে কমিটমেন্টগুলি করেছেন সেইগুলি, আমি বলি না যে আপনাকে জামাত ইসলামের জন্য অপেক্ষা করতে হবে,
আপনার 2/3 মেজরিটি আছে এবং আপনারা সংবিধান সংশোধন কমিটি করেছেন, সেই কমিটি শুধুমাত্র পার্লামেন্টের ভিতরে যারা তো বসে আছে। স্বাক্ষরিত জুলাই সনদ আর গণভোটের রায়ের ব্যবধানটা আসলে সমন্বয় কিভাবে হবে? বিএনপি তো দাবি করছে তারা স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তো দেখছি বিরোধী দল বলছে গণভোটের রায়ের বাস্তবায়ন, তারা দেখেন, হুবহু বাস্তবায়ন এই চাইছে। গণভোটের বিষয়ে আমরা তো নেগেটিভ ছিলাম। কেন ছিলাম? প্রফেসর ইউনূস যখন 12ই ফেব্রুয়ারিতে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের শুরুর বক্তৃতা দেয় এবং 15 তারিখ থেকে সম্ভবত এটা কার্যকর হয়, সেখানে উনি বলছিলেন যেই সকল বিষয়ে সকল দলের ঐক্যমত্য আছে সেই সকল বিষয় শুধু আমরা গ্রহণ করব। এখানে তো যে 4টা মানে পয়েন্ট দিয়ে হলো গণভোট হয়েছে, সেখানে তো সবার ঐক্যমত্য নাই। এবং আপনি যে প্রশ্নগুলি করেছেন তার একটা আমি হয়তো মানে মানি, আর 3টা হয়তো মানি না। আমার উপর যে চাপিয়ে দিলেন এবং নির্বাচন কমিশন যেভাবে একদম জাগলারি করে যে এটা চাপিয়ে দিল, সেটাই তো অন্যায়। তাহলে গণভোটের প্রশ্নগুলোই কি সাংঘর্ষিক? অবশ্যই।